আপনারা কখনো রিয়েল লাইফ স্কুইড গেম দেখেছেন? আজকে আপনাদেরকে একটি বাস্তব স্কুইড গেম দেখাতে যাচ্ছি, যে গেমটা আমরা প্রতিনিয়ত খেলে যাচ্ছি। বুধবার সকাল 10:30টার দিকে মাইক্রোবাসটি বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরিকল্পনামতো 30 মার্চ রাজধানীর পশ্চিম মাটিকাটা এলাকার ঠিকাদার আরব আলীর কাছে চাঁদা না পেয়ে তাকে 4টি গুলি করা হয়। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের এই ভিডিও ফুটেজটি। মহাসড়কে ব্যারিকেড ফেলে ডাকাতির চেষ্টা ব্যর্থ হয় চালকের উপস্থিত বুদ্ধিতে। এই যে আমরা বাংলাদেশে বসবাস করি, এটাই তো হলো একটি স্কুইড গেমের জোন, আর আমরা হলাম সেই গেমের প্লেয়ার, যেখানে কখন কে এলিমিনেট হয়ে যাবে কেউ জানে না। 21 জুলাই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এটা কি কোনো সাধারণ দুর্ঘটনা? একটি যুদ্ধের বিমান স্কুলের ভবনের ওপর বিধ্বস্ত হয়েছে। মারা গিয়েছে ছোট ছোট নিষ্পাপ শিশুরা, যাদের জীবন এখনো ঠিকঠাক ভাবে শুরুও হয়নি। তারা এখন আর বাড়িতে ফিরবে না। কত শিক্ষক শিক্ষিকা আহত ও নিহত হয়েছেন আল্লাহই ভালো জানে। অথচ সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে নিহতের সংখ্যা মাত্র 20 থেকে 25 জন এবং আহতের সংখ্যা শতাব্দী। ঢাকা শহর, যেটি একটি জনবহুল শহর, এই জনবহুল শহরের স্কুলের ক্লাসের মধ্যে মিনিমাম 40 থেকে 50 জন স্টুডেন্ট থাকার কথা। তো এই যে একটি মর্মান্তিক ঘটনা ঘটলো মাইলস্টোন স্কুলের মধ্যে, প্লেনটা যে ক্র্যাশ তো করেছে প্রাইমারি সেকশনের ক্লাসের সামনে। আপনার থেকে কি মনে হয় জাস্ট 20-25 জন নিহত হয়েছে? স্টুডেন্টরা বলছে যে শতাধিক নিহত হয়েছে। আমার মনে হয় 100+ মারা গেছে, কারণ 2টা সেকশনের বাচ্চা একদমই নাই। আর একটা সেকশনে আমি যেহেতু এখানে পড়িছি, আমি জানি এখানে। তারা যখন দেখেছে ফলস নিউজ জানানো হচ্ছে সবার মাঝে, তারা সাংবাদিকের কাছে সত্যিটা তুলে ধরতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা স্টুডেন্টদেরকে হুমকি দিচ্ছে, ইভেন মারধরও করেছে, তাদের থেকে তাদের মোবাইল কেড়ে নিয়েছে। এছাড়া স্টুডেন্টদের পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের গায়েও হাত তোলা হয়েছে। ভাবে মারছে সেনাবাহিনীরা কোনো কারণ ছাড়া। শুধুমাত্র যমুনা টিভিতে একটা সাক্ষাৎকার দিচ্ছিল স্টুডেন্টরা, লাশের সংখ্যা বলতেছিল। এখানে লাশের সংখ্যা বলার কারণে সেনাবাহিনী অনৈতিক ভাবে স্টুডেন্টদেরকে লাঠি পেটা করে নিচে ফেলে মারছে, একদম বাজে ভাবে, খুব বাজে ভাবে মারছে। ভাই আবার ওরা ধরছে, দেখ আল্লাহ এরকম গায়ে হাত দিতেছে কেন? কি সমস্যা আল্লাহ? এগুলো কি ভাই, গায়ে হাত দেয় কেন ওরা? ভাই তোকে দোষ, তোরা এই জায়গায় প্লেন ক্র্যাশ করছে, যারা আমাকে প্রবলেম মারতেছে। কি রে ভাই, গায়ে হাত দেয় কেন ওরা? মারতেছে, দেখ দৌড়ে কেমনে মারতেছে। প্রিয় আল্লাহ, এটা কি একটি সেনাবাহিনীর চরিত্র হতে পারে? তাহলে কি তারা আমাদের নিরাপত্তার প্রতীক, নাকি আমাদের ভয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে? অনেকে পাইলটকে দোষারোপ করছে, কিন্তু আমি বলবো পাইলট চাইলে তো স্বার্থপরের মতন নিজের জীবন বাঁচিয়ে ইজেকশনের মাধ্যমে প্লেন থেকে বের হয়ে যেতে পারতো, কিন্তু সে তো তা করেনি। কারণ সে নিজেও জানতো প্লেনটি ক্র্যাশ করবে। সে যদি বেঁচেও যায়, সে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না, যার কারণে সে নিজের জানের কথা চিন্তা না করে তার সর্বোচ্চ চেষ্টা করেছে প্লেনটাকে জনবহুল জায়গা এবং স্কুল থেকে সরানোর। সে জানতো তার মৃত্যু নিশ্চিত, কিন্তু সে শেষ পর্যন্ত লড়াই করেছে। এবং আফসোসের বিষয় হলো, এত চেষ্টা করার পরও সে পাইলট আজ আমাদের মাঝে নেই। সেও নিষ্পাপ শিশুদের সাথে শহীদ হয়ে গিয়েছেন। আমার বাংলাদেশ বিমান বাহিনীর কাছে একটাই প্রশ্ন, কেন এমন পুরনো যুদ্ধের বিমান দিয়ে ট্রেনিং করানো হচ্ছে? এই যে F7 বা BGI মডেলের প্লেন, যেটি অনেক কান্ট্রিতে ম্যানুফ্যাকচারিং অনেক যুগ আগে অফ করে দিয়েছে, কেন এসব পুরনো প্লেন দিয়ে পাইলটদেরকে ট্রেনিং করে তাদের জীবন ঝুঁকিতে ফেলানো হচ্ছে? এই F7 BG যুদ্ধ বিমানে এর আগেও অনেক রকম দুর্ঘটনা ঘটেছে, অনেক পাইলট তাদের জীবন হারিয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর এই যুদ্ধ বিমান বেশ কয়েকবার দুর্ঘটনারও শিকার হয়েছে। 2008 সালের 8 এপ্রিল টাঙ্গাইলের ঘাটাইলে একটি F7 বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান একজন। একই বছরের 23 নভেম্বর টাঙ্গাইলের মধুপুরে F7 BG প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। 9 মে বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। আমি বুঝি না এগুলো দিয়ে কিসের ট্রেনিং? যেখানে বাংলাদেশ প্রত্যেকটা সেক্টরে প্রতিনিয়ত উন্নয়ন করে যাচ্ছে, সেখানে
কেন বাংলাদেশ বিমান বাহিনী এদিক দিয়ে পিছিয়ে? এতগুলো যে মানুষের জীবন গেল, এগুলোর দায়ভার কে নিবে? সেদিন বিমান বিধ্বস্তের পর চারদিকে কোলাহল। ঘটনাস্থল থেকে শিশুদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল এবং অনেক সাধারণ মানুষ রক্ত দেওয়ার জন্য হাসপাতালের দিকে যাচ্ছিল। কিন্তু সেই মুহূর্তে সেখানে উপস্থিত জামায়াতের আমির ও বিএনপির বড় বড় নেতারা তাদের শতাধিক মানুষ নিয়ে, মানলাম তাদের ম্যান পাওয়ার আছে এবং তারা সবসময় সিকিউরিটি নিয়ে ঘোরাফেরা করে, কিন্তু সেই মুহূর্তে কি দরকার ছিল এতগুলো মানুষ এনে সেই জায়গায় ভিড় করার? তাদের কারণে রাস্তাঘাটে কি পরিমাণ যানজট হয়ে গেছে। যাদের অবস্থা খুব ক্রিটিক্যাল, যারা খুব বেশি আহত হয়েছে, তাদের কারণে তারা সঠিক টাইমে চিকিৎসা পায়নি। রাজনীতি কি তাদেরকে এতটাই অন্ধ করে দিয়েছে যে শিশুদের কান্না এবং অভিভাবকদের আর্তনাদ তাদের কানে পৌঁছাচ্ছে না? সেদিন ঘটনাস্থলে আরেকটি জঘন্য লেভেলের দৃশ্য ঘটেছে। সেই দৃশ্যটি হলো, মানুষ তো ঠিকই দল বেঁধে বেঁধে ঘটনাস্থলে যাচ্ছে, কিন্তু সাহায্য করার জন্য নয়, মোবাইলে ভিডিও করার জন্য, যাতে ভিউ ব্যবসা করতে পারে। কি দেখতে আসছেন এখানে? আসলে ওই যে এখানে যে হচ্ছে অগ্নিকাণ্ড লাগছে, ওইটাই দেখতে আসছি। আমরা তো দেখছি আপনারা মোবাইলে ভিডিও করতেছেন মানুষের। যেটা করতেছেন আমরা ওইটাই করতেছি। এটা তো আমাদের পেশা, আপনি কিন্তু আপনারা এখানে। আমাদেরও এটা পেশা, আমরা ভিডিও করি। গেছিলাম কিন্তু ভিতরে ঢুকতে পারি নাই। আপনারা কি ভেবে আসছিলেন? তারপরে মনের মানে যেতে চাইছিলাম, দিল না তো যাইতে। এখানে কি দেখতে আসছিলেন? আসছিলাম এই জায়গায় কাজের জন্য, এখন আইসা দেখি এই অবস্থা। আপনারা জানতেন না যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে? না, জানলে তো আসতামই না এই জায়গায়। বিমান দেখার জন্য। দেখতে পাচ্ছেন? জি, এ পর্যন্তই। আর অ্যাম্বুলেন্স দেখতেছি, লোক নিয়ে যাইতেছে। আপনাদের জন্য তো উদ্ধার কাজে অসুবিধা। একদিকে মানুষ অর্ধমৃত অবস্থায় কাতরাচ্ছে, আর একদিকে মানুষ তাদেরকে ভিডিও করছে। শিশুরা পুরা শরীর নিয়ে এখানে ওখানে ছুটে বেড়াচ্ছে সাহায্যের জন্য, কিন্তু সাহায্যের জন্য হাত বাড়িয়েছে শুধু অল্প সংখ্যক কয়েকজন মানুষ, আর বাকিরা তো ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিল তখন। এরপর দেখা গিয়েছে বিল্ডিং এর ছাদে গিয়ে অনেক মানুষ তাদের চোখে সাসপেন্স নিয়ে সবকিছু উপভোগ করছে, যেমন এটি একটি কনসার্ট, যেমন এটি একটি অনুষ্ঠান, যেমন এটি একটি বিনোদন। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, আজ যদি এই শিশুগুলোর জায়গায় আপনার সন্তান হতো, তাহলে কি আপনি ভিডিও করতেন? আপনার আপনজন যদি কেউ হতো, তাহলে কি আপনি বসে থাকতে পারতেন? আর বাঙালির জাত কতটা নিকৃষ্ট হতে পারে, কতটা নিচু হতে পারে বাঙালি। এই মর্মান্তিক দুর্ঘটনা অবস্থায় যেখানে লোকজন এক একজনকে এক একজন সাহায্য করবে, সেখানে উল্টা খাবারের দাম, পানির দাম এবং যাতায়াতের খরচ আরো বাড়িয়ে দিয়েছে। যেখানে 2 লিটার পানির বোতলের দাম সর্বোচ্চ 30 থেকে 40 টাকা, সেখানে নেওয়া হচ্ছে 300 থেকে 400, 500 এবং 600 টাকা পর্যন্ত। সিএনজি ভাড়া চাওয়া হচ্ছে 1000 টাকার উপরে। গতকাল মাইলস্টোন কলেজের সামনে যে ট্র্যাজেডি ঘটে গেছে, সেই ট্র্যাজেডির পর একটা দুঃখজনক ঘটনা আমরা শুনলাম যে এখানে যারা পানির বিক্রি করেছে, এখানে যে দাম ছিল সেই দামের 3-4 গুণ বেশি বিক্রি করেছে। সোশ্যাল মিডিয়া আমরা ভাইরাল হতে দেখেছি যে 1 লিটার পানির বোতল 600 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। 600 টাকা কে বেচছে? আমি এটা বলতে পারলাম না, বললাম না আমার সাথে 5-6 জন ছিল, দোকানদারি করছে। ওরা যদি ভুলে বিক্রি করে তাহলে বিক্রি করতে পারে। তাছাড়া আমি পানি বোতল কিনছি 250 টাকা দিয়ে। 250 টাকা দিয়ে কতটুক? হাফ লিটারের বোতল। কালকে আপনার দোকান খোলা ছিল তো না? না, আমাদের দোকান খোলা ছিল। কালকে আপনারা পানি বিক্রি করছেন এই 600 টাকা করে 1 লিটার, ঘটনা কি? না, আমরা কোনো পানি বিক্রি করি। আপনারা পানি কত টাকা বিক্রি করছেন? পানি আমরা কালকে দোকানই বন্ধ করে দিয়েছি, যায় ঝামেলার লাগিয়া। এখানে 600 টাকা পর্যন্ত বিক্রি করছেন পানি। এনে বেচতে পারে, কিন্তু আমরা দেখি না জিনিসটা, আমরা দেখছি মোবাইলে। এখন কি বিষয়টা এরকম যে আমি যাকে জিজ্ঞেস করবো সেই বলবো দোকান বন্ধ ছিল? পানি বোতল ওনারা, আমরাও শুনছি যে এদিকে ম্যাক্সিমাম ওনারা সুযোগে সদ্ব্যবহার করে ম্যাক্সিমাম দোকান হচ্ছে বেশি দামে বিক্রি করতেছিল। সব দোকান রিক্সার ভাড়া বাড়ায় দিছে। হাউস বিল্ডিং যাইতে এই রিক্সায় বড় জোর 40 থেকে 50 টাকা লাগে, ওখানে ওরা বাংলাদেশ মেডিকেল পর্যন্ত 100 টাকা কি 150 টাকা ভাড়া চাইছে। কালকে এমনও হয়েছে সিএনজি ভাড়া যেটা 200 টাকা, ওইটা 1000 টাকাও চাইছে। লাস্টে অটো ভাড়াগুলো যেগুলো 30 টাকা 40 টাকার ভাড়া, ওগুলো 200 টাকা চাইছে। গতকালকে যখনই হচ্ছে গিয়া এই বিমানটা ধ্বংস হয়েছে, তখনই হচ্ছে গিয়ে রিক্সাওয়ালারা হচ্ছে সব দাম বাড়া দিছে। এখান থেকে কুয়েত মৈত্রীতে যাইতে 30 টাকা জায়গায় হচ্ছে 100 টাকা চাইছে। সিএনজি অনেক জায়গায় আধুনিকে যাইতে 1000 টাকা ভাড়া চাইছে। চিন্তা করে দেখুন মানুষগুলি কতটা নিচে নেমেছে। তারা যেন পারতেছেই না মৃত ব্যক্তিগুলোর বডির থেকে অর্গানস নিয়ে বিক্রি করে দিতে। সেদিন আরো অনেক কাহিনী শুনেছি। চট্টগ্রামের চকবাজার এলাকায় বিএনপির ছাত্রদল এবং জামায়াতের ছাত্র শিবিরের মাঝে ঝামেলা, বিভিন্ন বিষয়ে একে অপরের ওপর দোষ চাপানো, বিভক্তি, অভিযোগ, পাল্টা অভিযোগ, আরো কত কিছু।
চট্টগ্রাম নগরীর চকবাজারে ছাত্রদল ও যুবদলের সঙ্গে ছাত্র শিবিরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 15 জন আহত হয়েছেন। সোমবার রাত 11:30টার দিকে ফাহিম নামের এক শিবির কর্মীকে মারধরের ঘটনায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। এরপর নগরীর চকবাজার থানার গুলজার মোড় ঘিরে অবস্থান করেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা। আর চকবাজারের কাঁচা বাজার মোড়ে যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেন। মধ্যরাতে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় পাল্টাপাল্টি দোষারোপ করছে দুপক্ষ। দেশে এত বড় একটি ঘটনা ঘটে গিয়েছে, কত নিষ্পাপ শিশু মৃত্যুবরণ করেছে, কতজনে তাদের অভিভাবক হারিয়েছে। আপনাদের কি এই মুহূর্তে ঝামেলা করাটা খুবই জরুরি ছিল? তখন কি পরিস্থিতি ছিল সে ঝামেলা করার? আর আপনারা তো গত বছর জুলাই সবাই এক ছিলেন, এখন কেন এত সমস্যা হয়েছে আপনাদের মাঝে? এত কিছু দেখার পর আমি নিজেই খুব ট্রমাটাইজ। ফেসবুকে ঢোকার পর মরা দেহের ছবি, পোড়া শরীরের ভিডিও, বাচ্চারা পোড়া শরীর নিয়ে ছুটাছুটি করছে, অভিভাবকদের আর্তনাদ, বাচ্চাদের কান্না, জনগণের কান্না। একজন সাধারণ মানুষ এত কিছু দেখে কিভাবে স্বাভাবিক থাকতে পারে? তারপরের দিন 22 জুলাই সকালবেলা ফেসবুকে নিউজ ফিডের মধ্যে দেখি নিহতের সংখ্যা 100+। কিন্তু বাংলাদেশ আর্মির অফিসিয়াল ফেসবুক পেজের মধ্যে আপলোড করা হয়েছে নিহতের সংখ্যা মাত্র 20 থেকে 25 জন। এতগুলা বাচ্চা নিহত হয়েছে, প্রায় 100-র মতো নিহত হয়েছে, তারা বলতেছে মাত্র 20 জন। আমাদের জিজ্ঞাসা করছে, আমরা বলতে গেছি 20 জন না, অনেকে নিহত হয়েছে। এটা বলার কারণে আমাদের গায়ে হাত তুলছে। আমার চোখের সামনে আমি 20টা লাশ দেখছি, সে কিভাবে বলে যে 15 থেকে 20টা কেবল লাশ? আমরা বাংলাদেশ মেডিকেলে যে দেখেন কতগুলা লাশ আছে এখানে পড়ে এখনো, তাহলে টোটাল 20টা লাশ কিভাবে হয়? আমার চোখের সামনে আমি দেখছি, যেখানে এখানে আমি কিছু বাচ্চাদের দেখছি, তাদের মাথা অর্ধেক ছিল, তাদের দেহ অর্ধেক ছিল। আমি নিজের চোখে দেখছি 10-12 জনের দেহ অংশ খণ্ডিত খণ্ডিত এখানে ছিল। সেখানে কিভাবে খবর নিউজে তারা বলে 21 জন নিহত, আহত কিভাবে বলে? আমি নিজের চোখে দেখেছি এভাবে 12 জন বা 13 জনের মতো স্টুডেন্ট এখানে অবস্থা খারাপ ছিল, তারা কিভাবে বলে? কেন তারা মিথ্যে পোস্ট করছে? কেন সত্যটা তারা স্বীকার করছে না? আমরা ভিডিওতে এবং ফটোতে সবকিছু দেখেছি, অনেকে সরাসরিও দেখেছে সেখানের পরিস্থিতি। তাহলে তারা কেন মিথ্যা বলছে? তারা কেন জনগণের থেকে কথা লুকাচ্ছে? এছাড়া 22 তারিখ ছিল এইচএসসি পরীক্ষার দিন। এত কিছু ঘটে যাওয়ার পর এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে সে পরীক্ষার প্রিপারেশন নেওয়ার মন মানসিকতা তাদের মধ্যে ছিল না। পরীক্ষার আগের দিনই গুজব ছড়ানো হয়েছে যে পরীক্ষা স্থগিত করা হয়েছে, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে তেমন কোনো নোটিশ আসা হয়নি। পরের দিন সকালে অনেকে পরীক্ষা দেওয়ার জন্য রওনা দিয়ে দেয় এবং পরীক্ষার হলে গিয়ে জানতে পারে এইচএসসি পরীক্ষা মধ্যরাতে 3টা বাজে স্থগিত করা হয়েছে। এত দেরিতে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কারণে শিক্ষার্থীরা খুবই ক্ষুব্ধ হয়ে গিয়েছে, তাদের মন মানসিকতা একদম পুরোপুরি ভেঙে গিয়েছে। তারপর তারা সবাই আন্দোলনে নেমে যায়। তাদের উদ্দেশ্য শুধু 2টি বিষয় নিয়ে। একদিকে মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া ঘটনা নিহতের সংখ্যা গোপন করে জনগণকে বোকা বানানোর চেষ্টা, আরেকদিকে পরীক্ষার্থীদের পরীক্ষা নিয়ে অবহেলা। এই 2 কারণে শিক্ষার্থীরা আন্দোলন করার জন্য রাস্তায় নেমে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে স্টুডেন্টদের তরফ থেকে ভুয়া ভুয়া স্লোগান আসতেছে। তারা আসলে তাদের এই আন্দোলনের কারণ হচ্ছে তাদেরকে এখনো পর্যন্ত প্রশাসন থেকে কোনো সঠিক তথ্য আসলে দেয়নি। রাত 3টায় মঙ্গলবারের পরীক্ষা স্থগিতের প্রতিবাদে একদল শিক্ষার্থী দুপুরে সচিবালয়ের সামনে ভিড় করেন। পরে শত শত শিক্ষার্থী সেখানে জড়ো হয়ে গেট ভেঙে সচিবালয়ের ভেতরে প্রবেশ করে। তারা চেয়েছিল বিচার, তারা চেয়েছিল সচ্ছলতা। সচিবালয়ের সামনে গেট ভেঙে ঢোকার পরপরই তাদের উপর ঝাঁপিয়ে পড়ে পুলিশ এবং র্যাব। টিয়ারশেল গ্যাস ছোড়া হয়, লাঠি চার্জ করা হয়, রাবার বুলেট দিয়ে ফায়ার করা হয় এবং ছাত্রীদেরকেও রেহাই দেওয়া হয়নি। এই ঘটনায় অনেক শিক্ষার্থী গুরুতর আহত হয়। যাদের কাছে আইডি কার্ড ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং যাদের কাছে আইডি কার্ড ছিল না তাদেরকে আওয়ামী লীগ এবং যুবলীগের নামে অ্যারেস্ট করে নেওয়া হয়। অথচ সেখানে বেশিরভাগই ছিল সাধারণ শিক্ষার্থী। অন্যদিকে শুনেছি ইউনূস সরকার তার আইডিতে একটি পোস্ট দিয়েছেন, মাইলস্টোন স্কুলে যে বিমান বিধ্বস্ত হয়েছে সে ক্ষতির জন্য তিনি নাকি সাধারণ জনগণ থেকে অনুদান চাচ্ছেন। এখন প্রশ্ন হলো, এখানে অনুদানের প্রসঙ্গ কেন আসছে? কেউ কি সাহায্য চেয়েছে? কারোর ফ্যামিলি তো কোনো সাহায্য চায়নি। এই ঘটনার ক্ষতিপূরণ দেওয়া তো সরকারের দায়িত্ব। এটা তো কোনো স্বাভাবিক ঘটনা না। একটি যুদ্ধের প্লেন স্কুলের উপরে পড়ে পুরো স্কুল ধ্বংস করে দিয়েছে, নিহত হয়েছে কত শিশুরা এবং তার কি পরিকল্পনা আছে তা জানানো, কিন্তু এগুলোর বদলে
কেন ফেসবুকের মধ্যে অনুদানের পোস্ট করা হচ্ছে? এই পোস্টটা কি ভুলবশত করা হয়েছে নাকি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে তা নিয়ে সন্দেহ আছে আমার। পোস্টটা ওনার আইডি থেকে ডিলিট করা হয়েছে, কিন্তু এর পিছনে সত্য ঘটনা কি তা আমার জানা নেই। আসলে আমি বুঝতেই পারছি না কি হচ্ছে এই দেশটাতে। সব মিলিয়ে বাংলাদেশ যেন একটি অদ্ভুত জায়গায় পরিণত হয়েছে। একদিকে বিএনপি, আরেকদিকে জামায়াত, একদিকে আওয়ামী লীগ, আরেকদিকে এনসিপি। সবাই যেন নিজেদের খেলায় ব্যস্ত, অথচ ভিতরে ভেতরে যেন সবাই একই রকম, সবাই একই ঘাটের মাঝি। আগের সরকার আর এখনের সরকারের মধ্যে আমি তেমন কোনো বেশ পরিবর্তন দেখছি না। আমার প্রশ্ন হলো, পরিবর্তন কি ঘটেছে? সড়কে নামলে জীবনের ঝুঁকি, মানুষকে গাড়ি চাপা দেওয়া যেন এখন একটি স্বাভাবিক ঘটনায় পরিণত হয়ে গিয়েছে। বাসায় বসে থাকলেও শান্তি নেই, চুরি ডাকাতির প্রতিদিন খবর। একটু বৃষ্টি হলে ড্রেনে পড়ে মানুষ মারা যায়, কিন্তু এটার দায়ভার কেউ নিতে চায় না। দোকানে বসলে চাঁদাবাজরা এসে দাঁড়ায়, ব্যবসা করা যেন একটি যুদ্ধ হয়ে গিয়েছে এখন। সব শেষে যখন এগুলোর থেকে রেহাই পাওয়ার জন্য একটু খোলা মাঠে নিঃশ্বাস নেওয়ার জন্য যাওয়া হয়, তখন আকাশ থেকে বিমান ভেঙে পড়ে মাথার উপর। এই কি দেশ? এটা কি আমার প্রিয় বাংলাদেশ? ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম এটি একটি রিয়েল লাইফ স্কুইড গেম, আর এটাই সত্যি, এটাই বাস্তবতা। এই দেশে কেউ নিরাপদ না। আমরা যদি আজ চুপ করে থাকি, একই ঘটনা আমাদের পাশে ঘটবে। আমি চাই সত্য প্রকাশ হোক, আমি চাই প্রতিটা ঘটনার তদন্ত সুষ্ঠুভাবে হোক, আমি চাই আমরা মানুষ হই। আমার অন্তরের কষ্ট হলো আমার প্রতিবাদ। আর যদি কেউ ভাবে এসব কথায় কোনো কিছু হবে না, তবে তাদেরকে আমি বলবো, প্রতিবাদ না করলে কোনোদিন পরিবর্তন আসে না।